নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে জানাবো। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। কোথায় চললি রে গোবিন্দ? এই তো কাকা, বন্ধুর বাড়ি। তোর সেই কাঁটা পুকুর গ্রামের বন্ধুটা? হ্যাঁ কাকা, এই দেখো না, সন্ধে হয়ে গেল, তাই তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। একটু একটু সাবধানে গোবিন্দ, কাঁটা পুকুরের রাস্তাটা ভালো নয়, খুব সাবধান, বুঝলি তো? যত দ্রুত সামনের দিকে হাঁটার চেষ্টা করছিল গোবিন্দ, ততই যেন পিছনের দিক থেকে একটা ঠান্ডা হাওয়া তার দিকে ছুটে আসছিল। গ্রামের নাম কাঁটাপুকুর। গোবিন্দ অবাক হচ্ছিল অন্য একটা কারণে। পথটা শেষ হচ্ছে না কেন? দিনের বেলাতেও তো সেই পথ ধরে এসেছে, তখন তো এমন হয়নি তার সাথে। তাহলে আজ এমনটা হচ্ছে কেন? এই পথ দিয়ে তো এতক্ষণ ধরে তার যাওয়ার কথা নয়। বারবার করে নিমাই বলে দিয়েছিল সন্ধে হওয়ার আগে গ্রামে ঢুকতে, কেন যে তার কথা শুনলাম না। কিন্তু কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। গোবিন্দ কিছুই বুঝতে পারছিল না। তাদের গ্রামের রাস্তায় পা দেওয়ার পর থেকেই বারবার যেন মনে হচ্ছে তার আশেপাশে কিছু একটা হয়ে চলেছে, অথচ কোথাও কিছু নেই। আধো অন্ধকারে দুদিকে চোখ জ্বালিয়ে সাদা হয়ে থাকা আকাশ আর চারপাশে ধানের জমি কালো অন্ধকার ছাড়া আর কিছুই বোঝা যায় না। যত দ্রুত সম্ভব এবার পা চালায় গোবিন্দ, কিন্তু এবার তার মনে হয় যেন কারা একসাথে তার আশেপাশে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে গায়ে ঘেঁষাঘেঁষি হয়ে গেলে যেমনটা হয়, ঠিক তেমনটাই হলো গোবিন্দর সাথে। গোবিন্দ চমকে উঠেছিল, যেন একদল লোক গোবিন্দ ঠিক সামনে কিংবা পিছনে হাঁটতে হাঁটতে নিজেদের মধ্যে কথা বলে উঠল। কেউ একজন বলল, আরে ধর ধর, কি যা বলিস না। আরে ও গ্রামে কি আর এখন সেই হাট বসে নাকি? আগের হাট আর এখন হাট তেমন ফেরত নেই। আরে হাটের কথা ছাড়ো, একটা জ্যান্ত মানুষ আমাদের সঙ্গে পথ চলছে। আরে দেখতে পাচ্ছ? আরে সেই অন্ধকার রাতে এই পথে এসেছে। কি যে দেখছো? আর চার চার দেখতে তো পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পেছনে দাঁড়িয়ে আছে। কি যে বলিস না তুই? ও তুমি দেখতে পেয়েছো তাহলে? দেখো দেখো, ওর অবস্থাটা দেখো। তারপর কাঁধে যেন কথা ভেসে উঠল, ফিসফিস করে যেন নিজেদের মধ্যে কারা যেন কথা বলতে লাগলো। গোবিন্দ প্রায় চিৎকার করে বলল, তোমরা কারা? তোমাদের তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমায় যেতে দাও, যেতে দাও আমায়। আবার চারপাশটা চুপচাপ, কোথাও কিছু নেই। গোবিন্দ আবার হাঁটতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখল পথের মাঝামাঝি সে এসে পড়েছে, কিন্তু এতক্ষণে গোটা পথটা তো পেরিয়ে যাওয়ার কথা। সে একবার পিছনের দিকে ঘুরে তাকাতেই দেখতে পেল মাটির সঙ্গী কি যেন একটা কালো ছায়ার মতো তার দিকে এগিয়ে আসছে। কুকুর নাকি? হে, কে রে ওখানে? কে?
কে রে? সঙ্গে সঙ্গে ছায়াটা থমকে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে যেন মাটি থেকে উঠে দাঁড়ালো। মনে হলো একটা কালো ছায়া এতক্ষণে 4 হাত পা দিয়ে এগিয়ে আসছিল গোবিন্দর দিকে। এবার সে মাটির উপরে উঠে দাঁড়িয়েছে, কিন্তু এত বড় ছায়া, 2 মানুষ সমান উঁচু ছায়াটা আস্তে আস্তে আবার এগোতে লাগলো গোবিন্দর দিকে। গোবিন্দ এবার ভয় পেয়ে গেল। সে 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে সে বলল, কেন কেন এভাবে আমায় তোমরা ভয় দেখাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে কেন ভয় দেখাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। অনেকক্ষণ ধরে মুখের সামনে 2 হাত জড়িয়ে রাখার পরেও যখন তার কিছু হলো না, তখন গোবিন্দ চোখ খুলে তাকালো। ও বাবা, কেউ তো কোথাও নেই। তাহলে তাহলে একটু আগে যে আমার মনে হলো, হে ভগবান, মনে হয় স্বপ্ন ছিল নাকি? হ্যাঁ, স্বপ্ন ছিল। মাটি থেকে উঠে হাত পায়ে ধুলো ঝাড়ল গোবিন্দ। পরনে পড়ে থাকা সাদা রঙের ধুতি, তা ধুলোয় কেমন যেন ময়লা হয়েছে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ালো গোবিন্দ। ঠিক তখনই একটা ব্যাপার সে বুঝতে পারল। মাটিতে পড়ে থাকার সময় কোনোভাবে তার পায়ে চোট লেগেছে। এখন যন্ত্রণা হচ্ছে। পায়ে ব্যথা নিয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে সে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। কিন্তু যতই সামনের দিকে হেঁটে যাক না কেন, দুপাশে ধানের জমি এবং দূরের দিকে সেই কালো ছায়া, ভূতের মতন দাঁড়িয়ে থাকা গাছপালা আর বাড়িঘরগুলো যেন আর সামনে এলো না তার। গোবিন্দ হাঁটতে হাঁটতে একসময় বুঝতে পারল রাত গভীর হতে শুরু করেছে। তার মনে ভয়ের দেখা দিল। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, পায়ের কাছটা ব্যথায় টনটন করে উঠল। আশেপাশে সেই শব্দগুলো আবার সে শুনতে শুরু করল। এসব কি হচ্ছে? গোবিন্দ কিছুই বুঝতে পারছিল না। সে তখন ভয় ভয়ে চিৎকার করে বলল, আমায় বাঁচা নিমাই, নিমাই আমায় বাঁচা, নিমাই আমায় বাঁচা, আমায় বাঁচা নিমাই, নিমাই আমায় বাঁচা, বাঁচা তুই। কিন্তু নিমাই কোথায়? সে তার বাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। নিমাই ভেবেছে আজ রাতে গোবিন্দ পাশের গ্রাম থেকে ফিরবে না। গোবিন্দ রাস্তার মধ্যে কতবার যে হুমড়ি খেয়ে পড়ল সে কথা কেউ জানে না। হঠাৎ করে তার মনে হলো তার পাটা কেউ চেপে ধরেছে, কিন্তু পিছনের দিকে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। গভীর অন্ধকার থাকলেও আকাশে একটা সাদাটে আলো অমাবস্যার রাত ছাড়া বাকি কয়েকদিনই থাকে। আকাশে চাঁদের আলো নেই, চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে। এই আলোতেও গোবিন্দ কিন্তু বুঝতে পারল না পায়ের কাছে কে রয়েছে, অথচ একটা শক্ত ঠান্ডা হাত তার পা ধরে টানতে শুরু করেছে। গোবিন্দর মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। একটা ঠান্ডা বরফের শহর যেন তার মেরুদণ্ডকে আস্তে আস্তে ঘিরে ফেলতে শুরু করেছে। গোবিন্দ বুঝতে পারল তার পা বেয়ে আস্তে আস্তে উঠে এসেছে একটা নয়, অনেকগুলো ঠান্ডা হাত। আর আর সেই হাতের লম্বা নখগুলো আস্তে আস্তে তার পায়ের মাংস তুলতে তুলতে উঠছে। ওপরে হাতগুলো যখন গোবিন্দর গলার কাছে এসে পৌঁছেছে, ততক্ষণে গোবিন্দর শরীর থেকে ভয়ের প্রাণ বাইরে বেরিয়ে গেছে। সে চিৎকার করে বলল, না, আমাকে মেরো না, আমাকে মেরো না, না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না। পরদিন সকালে নিমাই গোবিন্দর খোঁজ করতে গিয়েছিল। তখনই সে খবরটা পেয়েছিল
গ্রামের পথে ঠিক মাঝামাঝি জায়গায় একটা নিম গাছ যেখানে পথের একপাশে রয়েছে, ঠিক সেখানেই পড়েছিল গোবিন্দর মৃতদেহটা। তার গোটা শরীরের রক্ত মাংস কেউ যেন ভিন্ন ভিন্ন করে বাইরে বার করে দিয়েছে। এই মৃতদেহটা দেখে নিমাই বলেছিল, আবার আবার সেই ভুলো ভূত ভুলিয়ে নিয়ে গিয়ে মারল গোবিন্দকে। ধুলো উড়িয়ে বাসটা চলে যাওয়ার পরে অজয় কবি কবি ভাব নিয়ে তাকিয়ে দেখল বড় পিচের রাস্তাটা থেকে একটা মাটির রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে। তার সামনে একটা গাছ ছিল, সে গাছের বয়স অনেক বেশি হবে। সেই গাছটার দিকে তাকিয়ে অজয় বলল, আরে এই তো সেই গাছটা। অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এই গাছটা এখানেই ছিল, কিন্তু গাছের আশেপাশে তো একটা চায়ের দোকান থাকার কথা। পিচের রাস্তাটা পেরিয়ে এপার এসে দাঁড়ায় অজয়, আর তারপরেই চায়ের দোকানটা চোখে পড়ে তার। গাছটা থেকে পথটা অদ্ভুতভাবে কোনাকুনিভাবে বেঁকে চলে গেছে দূরের দিকে। দুপাশে ধানের জমি পেরিয়ে অনেকটা এগিয়ে গেলে তারপরে পথটা আবার বেঁকেছে অন্য পাশে। সেদিকেই বেশ কিছু বাড়িঘর গাছপালা চোখে পড়ে তার। বড় গাছটার সম্পূর্ণ উল্টো দিকেই চায়ের দোকানটা রয়েছে। এতক্ষণ বাসটা দাঁড়িয়ে থাকার জন্য চায়ের দোকানটা সে দেখতে পায়নি। চায়ের দোকানের কাছে 2-3 জন লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের দিকেই তাড়াতাড়ি এগিয়ে গেল অজয়। একজনের উদ্দেশ্যে সে বলল, বলছি দাদা, এখানে ওই নিমাই সামন্তর বাড়িটা কোন দিকে? আসলে আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তাই ঠিক। কে ওই নিমাই সামন্ত? ওই যে মাটির পুতুল পুতুল বানায়, এই তো এই যে এই পথ দেখতে পাচ্ছেন, এই পথ ধরে সোজা গিয়ে ডান হাতের পথটা ঘুরবে, বুঝতে পেরেছ? সেই মোড়ে গিয়ে খানিকটা এগোনোর পরে একটা বেলগাছ চোখে পড়বে। পথের এক পাশেই রয়েছে। সেই বেলগাছ পেরিয়ে 5টা বাড়ির পরেই নিমাই সামন্তর বাড়ি। বাড়ির সামনে ফাঁকা জায়গায় মাটির ডালা দেখতে পাবে। মাটির ডালার কথা অজয় জানে। ছোটবেলায় যখন সে এসেছিল তখন সে দেখেছিল ওই মাটির ডালা থেকে মাটি নিয়ে নিয়ে তার কাকা এবং আরও কয়েকজন মাটির পুতুল মূর্তি এই সমস্ত তৈরি করত। অজয় শুনেছে আশেপাশে যে সমস্ত গ্রামে দুর্গাপুজো হয় সেই সব মূর্তি নিতাই নিজের হাতে তৈরি করে থাকে। তাই নিয়ে অজয়ের একটা চাপা গর্বও ছিল। কিন্তু অনেক বছর পরে সে সমস্ত ঠিকানাটা সে ভুলে গিয়েছিল। তাই চায়ের দোকানের কাছে ঠিকানা শুনে তাকে ধন্যবাদ জানিয়ে আবার হাঁটতে শুরু করলো সেই পথ ধরে। অজয় চলে যাচ্ছিল, ঠিক এমন সময় পিছন থেকে চায়ের দোকানদার সামনে বসে থাকা লোকদের উদ্দেশ্যে বলল, ওরে শিমু, আবার একটা বাইরের লোক। যতবার বাইরের থেকে কেউ গ্রামে এসেছে ততবারই কিন্তু ভয় হয়, আবার না কিছু একটা ঘটে যায়। আজ প্রায় 10 বছর হলো আমাদের এই গ্রামে কিন্তু কোনো বাইরের লোক আসেনি। ভালো করে ভেবে দেখ, বিপদ কিন্তু আমি বুঝতে পারছি। এই দেখ, আমার নাকে গন্ধ আসছে বিপদের। হ্যাঁ, যা বলেছে করালি মশাই। চায়ের দোকানদারের সামনে বসে থাকা লোকগুলো যে কি বলল তার অজয়ের কানে এলো না। সে ততক্ষণে হাঁটতে হাঁটতে সামনের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে। অজয় যখন নিতাইয়ের বাড়িতে গেল তখন নিতাই অজয়কে দেখে অবাক হয়ে বলল, এ কি, তুই কোনো খবর না দিয়েই এসে পড়লি যে? আরে আসার আগে একবার খবর তো পাঠাবি নাকি? তাহলে আমি না হয় তোকে স্টেশনে আনতে যেতাম। স্টেশন থেকে তো অনেকটা পথ, তুই চিনে এলি কি করে? আরে আগের বার যখন এসেছিলাম তখন ওই স্টেশন থেকেই বাস ধরেছিলাম, সে কথা মনে আছে আমার। তারপর তো ওই বড় রাস্তার কাছে নামতেই। আগের বারে যখন এসেছিলি তখন তোর বয়স কত ছিল বল দেখি? এই 11 কিংবা 12। কতগুলো বছর কেটে গেছে জানিস? এখন তোর বয়স কত হবে? 26, মানে প্রায় 14 বছর আগে। অজয়ের মনে হলো না 14 বছর কেটে গেছে। মনে হলো এই তো
যেন মাত্র কয়েক বছর আগেই সে এসেছিল। আশপাশটা আগের মতোই আছে, যদিও তখন বড় রাস্তাটা পিচের ছিল না, আর ছোট রাস্তাটা এত ভালোভাবে হয়নি। তাছাড়া গ্রামের বাড়িঘরগুলোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে, তবুও গ্রামটা আগের মতোই আছে। আরও একটা কথা অজয় মনে পড়ল, তবে সে জানে সেই কথা নিতাইকে বলে কোনো লাভ নেই। অজয় কলঘরে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। নিতাইয়ের সঙ্গে তার বউ অর্থাৎ অজয়ের মামি এবং নিতাইয়ের ছেলে হরি থাকে। হরির বয়স অজয়ের মতো না হলেও লম্বা চওড়ায় সে অজয়ের প্রায় কাছাকাছি। তার বয়স অজয়ের থেকে 5 বছরের কম। হরি কিন্তু বেশ খুশি হলো। মাটির কাজ করতে করতে হাত ধুয়ে সে অজয়ের কাছে এসে বসল। এ কথা ও কথা বলতে বলতে অজয় এইবার আস্তে আস্তে প্রশ্ন করল, হ্যাঁ রে হরি, এই তোদের গ্রামে আগেরবার যখন এসেছিলাম শুনেছিলাম এখানে নাকি রাতের বেলা ওই গ্রামের ওই যে পথটা আছে রে, মানে ওই বাস স্ট্যান্ড থেকে গ্রামের ভিতর পর্যন্ত যেটা আসে, সেই পথে নাকি ভুলো থাকে। এখনো কি সে আছে? এ কথা শোনার পর হরির মুখের হাসিটা শুকিয়ে গেল। একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে সে বলল, ওর কথা মুখে আনাও ঠিক নয় দাদা, ওর কথা মুখে আনলেই কিন্তু ও তার কাছেই আসে। অজয়ের হাসি পেল। প্রায় 12 বছর আগে এখানে এসে যে একটা অদ্ভুত গল্প সে শুনে গিয়েছিল, এত বছর পর এখানে এসে সেই গল্পটা চালু আছে কিনা তা নিয়ে একটু চিন্তায় ছিল বেচারা। তবে হরির মুখ দেখেই বেশ বোঝা যাচ্ছে সেই গল্প এখনকার মানুষও বিশ্বাস করে। অজয় একটু হেসে বলল, আরে ধুর ধুর, মানুষ কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, আর তোরা এখনও এমন একটা মিথ্যা গল্পকে বিশ্বাস করে বসে আছিস। আরে নিশ্চয়ই তখন ওই পথে চোর ডাকাতের কোনো কাজ ছিল, বুঝলি? আচ্ছা শোন, বলছি ওই পথে আবার কি কেউ ভূতের পাল্লায় মরেছে নাকি? মাত্র 2 বছর আগের কথা। বাবার এক বন্ধু কোথা থেকে যেন এসেছিল। এই গ্রাম আর তার পাশের গ্রামে তার চেনা কয়েকটা ঘর বাড়ি ছিল। একদিন সকালে বেরিয়ে রাতের বেলা আসবে বলেছিল লোকটা। বাবা বারবার করে সাবধান করে দিয়েছিল লোকটাকে রাত হলে যেন না আসে, কিন্তু সেই ভদ্রলোক কথা শুনবেন কেন? তিনি সেই রাতে বেরিয়েছিলেন বাবার কথা না শুনে। সেই জন্য পরের দিন সকালে আমাদের গ্রামেরই একজন ওই পথের পাশে যে নিম গাছটা, সেই নিম গাছের তলায় তাকে পড়ে থাকতে দেখে। তার গোটা শরীর ছিন্ন ভিন্ন, কেউ যেন তার গোটা শরীরটা দাঁত আর নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। লোকটার 2টো চোখও বাইরে বেরিয়ে এসেছিল। সে কি এক বিভৎসকর কাণ্ড ছিল। এবার অজয় একটু ভাবল, হরি কি বলছে? এখন তো ডাকাত চোর খুব একটা নেই, যদিও থাকে তাহলে এমনভাবে চোর ডাকাতরা খুন করতে যাবে কেন? অজয় তবু ভাবনার মোড় ঘুরিয়ে বলল, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আচ্ছা শোন, বলছি ওই বিকেলের দিকে গ্রামের ওই যে শেষে বড় দিঘিটা আছে না, সেদিকে ঘুরতে যাবো কিন্তু, ঠিক আছে? অজয় শহরের ছেলে, কলেজের পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে সে। বেশ কয়েকদিনের ছুটি জমে গিয়েছিল তার, তাই ইচ্ছে করেই অন্য কোথাও না গিয়ে এই গ্রামে এসে পৌঁছেছে। 2টো দিন বেশ ভালোভাবেই কাটল তার। দ্বিতীয় দিনের দিন বিকেল হতেই কেমন যেন মনের মধ্যে বারবার সেই রাতের কথাটা মনে হতে লাগলো তার। সেই রাতের কথা সে এখনো ভুলতে পারে না। সেই কারণেই তো এত বছর পরে তার এখানে আসা, মাঝখানে 12টা বছর। যতবারই সেই গ্রামে মামার বাড়ির কথা বলেছে ততবারই তার মা তাকে বারণ করেছে। সেদিনের কথা এখনো তার স্পষ্টভাবে মনে পড়ে, অথচ সবাই ভাবে সে কথা সে ভুলে গেছে। বিছানায় শুয়ে এইসবই ভেবে চলেছিল সে। ঠিক এমন সময় হরি এসে ঢুকল। তার হাতে চায়ের কাপ। চা খেতে খেতে দুজনে গল্প করতে লাগলো। হরি গ্রামের ছেলে, গ্রামের স্কুলে পড়াশোনা করেছে সে। স্কুল খুব একটা বেশি দূর নয়,
বাবার মতো সেও মাটির কাজ শিখেছে। তার বাবা মনে করে তার ছেলে তার চেয়েও ভালো মাটির কাজ করতে জানে। সমস্ত কথাই অজয় মন দিয়ে শুনছিল। তবুও তার মনের মধ্যে কি যেন একটা হচ্ছিল। সে প্রশ্ন করল, হরি, ওই পথে আমি রাতের বেলা একবার যেতে চাই, তবে তারও একটা কারণ আছে বুঝলি। ঠিক সেই কারণেই হরি চায়ের চুমুক দিয়েছিল, কিন্তু অজয়ের কথা শুনি একটা হেঁচকে উঠে মুখ থেকে চাটা ছিটকে বাইরে বেরিয়ে এসেছিল। কি বলছিস? বাবা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু খুব রাগ করবে। আরে জানতে পারবে কি করে? মামা মামি তো ওই পাশের ঘরে ঘুমায়, তুই আর আমি এই ঘরে ঘুমাই, মাঝের ঘর ফাঁকা। রাতের বেলায় কোনো এক সময় দরজা খুলে টুপ করে দুজনে বেরিয়ে পড়বো। তাছাড়া তোর যদি ভয় করে তুই তাহলে ওইদিকে যাবি না, তুই গ্রামের মধ্যেই থাকবি, আমি একাই যাবো ওইদিকে। হরি প্রথমে কিছু উত্তর দিল না। ছোট থেকে সে ওই পথের কথা শুনে এসেছে। রাতের বেলা ওই রাস্তায় কিছু একটা হয়, কিন্তু কখনোই সে নিজে সেখানে গিয়ে দেখার সুযোগটা পায়নি। তার জন্মের পর থেকে ওই পথে সে 3 জনকে মরতে দেখেছে। একইভাবে 3টে মৃতদেহ পড়েছিল ওই নিম গাছের তলায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে বড় কিছু করার সুযোগ হয়ে ওঠেনি তার। তাই আজ অজয়ের কথা শুনে সে একটু ভয় পেল, তবে মনে মনে একটা উত্তেজনা বোধও ছিল। সত্যি বলতে কি, আমি এত বছর পর এখানে তোদের সঙ্গে দেখা করার পাশাপাশি ওই পথে রাতের বেলা যাব বলেই এসেছি, বুঝলি তো। অনেক বছর আমি অপেক্ষা করেছি। তুই যদি না যেতে চাস তাহলে আমি একাই যাব। তবে ভাই, শুধু বাড়ির কাউকে কথাটা বলিস না। না দাদা, তোকে আমি একা যেতে দেব না। তুই যদি যাস তাহলে তোর সঙ্গে আমিও যাব। ওই পথে যদি কিছু থাকে তাহলে তোকে আমি একা বিপদে পড়তে দেব না। মনে মনে খুশি হলেও অজয় মুখে সেটা প্রকাশ করল না। ছোটবেলায় প্রায় 14 বছর আগে এখানে এলেও সে এই হরিকে চেনে। ছোটবেলায় প্রায় 14 বছর আগে সে এখানে এলেও তার ব্যাপারে সে অনেক কিছুই মনে রেখেছে। তখনও হরি তাকে একা কোথাও যেতে দিত না। ছোট হলেও তার সঙ্গে সব সময় যেত। সেদিন রাতে নিমাই আর তার বউ খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ার পরেই অজয় আর হরি অপেক্ষা করে। এদিকে ইলেকট্রিসিটি এসে পৌঁছেছে, তবে ইলেকট্রিসিটি শুধু গ্রামের ভিতরটুকুই। বাইরের যে পথে চায়ের দোকান থেকে গ্রাম পর্যন্ত এসেছে সেই পথে কোনো ইলেকট্রিসিটি নেই। ওই পথে লোকজনের যাতায়াতও কম হয়। পঞ্চায়েত থেকে ওই পথে ইলেকট্রিকের আলোর ব্যবস্থা নেই, তাই সেটা অন্ধকারই থাকে। বাইরে বেরোতেই ওরা বুঝতে পারল আজ আকাশে চাঁদের আলো রয়েছে, আর সেই আলোতে চারপাশটা অল্প স্বল্প দেখা যায়। এখন আবার হালকা শীত পড়েছে, উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। হরি আর অজয় রাতে যে পোশাক পরে শুয়েছিল সেই পোশাক পরেই বাইরে বেরিয়েছিল। সঙ্গে আলো নেই। চাঁদের আলোয় পথ দেখতে দেখতে গ্রামের জায়গাটা পেরিয়ে বাইরের পথের বাঁকের কাছে এসে দাঁড়ালো। এখান থেকে পথটা একবার বাঁক নিয়ে সোজা সাপের মতো লম্বাটে হয়ে চলে গেছে ওই গাছতলার দোকান পর্যন্ত। এই হরি, শোন, দেখ, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সোজা ওই চায়ের দোকান পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আবার ফিরে আসব। তাহলেই তো বোঝা যাবে এখানে আসলে কিছুই নেই। আমার কিন্তু গাটা কেমন ছমছম করছে দাদা। চারপাশের বাতাসটা কেমন যেন দেখতে পাচ্ছিস। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াটা ভালো। চল। তাছাড়া চারপাশটা কেমন হয়ে আছে। আরে কি বলছিস, শীত শীত করছে। এক্ষুনি দেখ না, তোর গাটা একদম ঠিক হয়ে যাবে। আরে আকাশে মেঘ রয়েছে না, একটু পরেই চাঁদ ডুবে যাবে। তাড়াতাড়ি চল, ওই চাঁদের আলোয় পথ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ভাই। চ চ চ। অজয়ের বেশ ভালো লাগছিল। সে শহরের ছেলে, তাই রাতের বেলা বাইরে বেরোতে তার কোনো সমস্যা হয় না। এখন চাঁদের আলোটাই তার ইলেকট্রিকের আলো বলে মনে হচ্ছিল। বেশ খুশি মনে সে সামনের দিকে হাঁটতে লাগলো। কিন্তু হরি গ্রামের ছেলে। গ্রামে ইলেকট্রিকের আলো ঢুকেছে মাত্র কয়েক বছর আগে।
রাতের বেলা গ্রামের অবস্থা যে কেমন হয় এবং রাতের অন্ধকারে গ্রামের পথ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে কথা সে ভালোভাবেই জানে। তাই একটু ধীর গতিতে সামনের দিকে সে হাঁটছিল। বেশ খানিকটা হেঁটে আসার পর প্রথমে অজয়ের কানে এলো শব্দটা। হ্যাঁ, কেউ যাচ্ছে মনে হচ্ছে। যেন মনে হলো একটু দূরে ওরা যে পথে দাঁড়িয়ে আছে সেই পথের বেশ খানিকটা সামনের দিকে খসখস করে একটা পায়ের শব্দ হচ্ছে। চাঁদের আলোয় দেখা গেল সে যেন তাদের থেকে কয়েক পা দূরে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। অজয় বলল, এই হরি, তুই বললি এই পথে রাতের বেলায় কেউ আসে না, অথচ দেখ আমাদের সামনে কি যেন হাঁটছে বলে মনে হচ্ছে না? আর হাতে ওটা হ্যারিকেন বলে মনে হচ্ছে। হরি সামনের দিকে তাকিয়ে কিছুই কিন্তু দেখতে পেল না। সে একটু অবাক হয়ে ভালো করে এদিক ওদিক তাকাতেও যখন সে কিছু দেখতে পেল না তখন সে চমকে উঠল। কি বলছিস? সামনে তো কিছুই নেই। কোথায় হ্যারিকেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমায় ভয় দেখানোর চেষ্টা, ওসবে কোনো কাজ হবে না চাঁদু। স্পষ্ট আমি দেখলাম। আরে কোথায় গেল? একটু আগে দেখলাম বলে মনে হলো একটা লোক হ্যারিকেন হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ওই বড় রাস্তা থেকে এগিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আবার মাঠের মধ্যে নামলো কি করে? এই হরি, চল চল দেখি, চল তাড়াতাড়ি চল। অজয় দ্রুত সামনের দিকে পা চালাতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই একটা ব্যাপার ঘটল। যদি সেটা না ঘটতো তাহলে সেই রাতের গল্পটা বোধ হয় একটু অন্যরকম হতো। অজয় দুপা সামনের দিকে এগিয়েছে, হরি তাকে ডাকতে যাবে এমন সময় হরির মনে হলো তার ঠিক কানের কাছে ফিসফিস করে হাওয়ার সঙ্গে কি যেন একটা কি বলে গেল। কথাটা শুনে চমকে ওঠে সে। সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকালো, আর তারপরই দেখতে পেল পথের এক পাশে যে ধানের জমিটা রয়েছে সেই জমির কাছে একটা হ্যারিকেন জ্বলছে। শুধু একটা হ্যারিকেন। পথের একদম পাশে জমির শেষ প্রান্তে হ্যারিকেনটা কেউ যেন বসিয়ে দিয়ে গেছে, অথচ এতক্ষণ এখানে কেউ ছিল না। তাহলে এখন হ্যারিকেনটা বসিয়ে দিয়ে গেল কে? হরি অনেকক্ষণ তাকিয়ে দেখছিল সেদিকে। বারবার ভাবছিল সামনে এগিয়ে গিয়ে দেখবে নাকি পিছনের দিকে যাবে। এই করতে করতে অজয় তার থেকে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে যায়। হরি যখন পিছনের দিকে তাকিয়ে দেখে ততক্ষণে অজয় অনেকটা পেরিয়ে গেছে, কিন্তু কে যে কথা বলল হরি তা সেটা বুঝতে পারল না। পিছনে ঘুরতেই সে কাউকেই দেখতে পায় না। কি যে হচ্ছে কিছুই তার মাথায় ঢোকে না। সামনের দিকে দ্রুত এগিয়ে গিয়ে চিৎকার করে ডাকলো, অজয়দা, অজয়দা কোথায় তুই? অজয়দা, অজয়দা কোথায় তুই? কিন্তু না, হরির কথার উত্তরে কেউ সাড়া দেয় না। হরি এদিক ওদিক তাকায়, মুখের কাছে দুটো হাত এনে গায়ের জোরে চিৎকার করে অজয়কে ডাকে, কিন্তু না, অজয়ের গলা শোনা যায় না, যেন এখানে হরি ছাড়া আর কেউ নেই। এদিকে অজয় হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে এসেছিল। পিছনে তাকাতেই আর হরিকে সে দেখতে পেল না। একটু অবাক হলেও ততক্ষণে সে সামনে হাঁটতে থাকা সেই হ্যারিকেন হাতে লোকটাকে দেখতে পেয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি এগিয়ে গেল সামনের দিকে। অজয় দেখতে পেল লোকটা তখনও একভাবে একটা হ্যারিকেন হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু অজয়ের ডাক কি সে একবারও শুনতে পাচ্ছে না? তেমনটা তো হওয়ার কথা নয়। এখান থেকে ডাক শুনতে পাওয়ারই কথা। শুনছেন? আরে এই যে আপনাকে বলছি, শুনছেন? একটু দাঁড়ান, শুনছেন? অজয় আরো জোরে জোরে ডাকতে লাগলো। ততক্ষণে ঠান্ডা হাওয়াটা আরো বেশি হতে শুরু করেছে। একটু পরে
পিছনের দিক থেকে হরি এগিয়ে এলো। হরিকে দেখতে পেয়ে অজয় বলল, আরে কি হলো, কোথায় গেছিলি? হঠাৎ করে তোকে ডেকে ডেকে কোনো সাড়া পেলাম না। ওই সামনে লোকটাকে দেখ। কিরে, তুই এবার দেখতে পাচ্ছিস তো? বুঝতে পারছি, কিন্তু কিন্তু আজ রাতে এখানে না এলেই বোধহয় ভালো হতো। আবার সেই একটাই কথা বলে যাচ্ছে। কি হয়েছে তোর বলতো? তোর মাথাটাকে এমন ভাবে। আকাশে চাঁদের আলোটা হরির একদম গায়ের কাছে এসে পড়েছে। সেই চাঁদের আলোয় হরির মাথাটা যেন অদ্ভুতভাবে লম্বা হয়ে এগিয়ে আসতে থাকে অজয়ের দিকে। অজয় চমকে ওঠে, তার মনে হলো চোখের ভুল। ঠিক তখনই হরি আবার বলে ওঠে, আরে আরে কি হলো? ওভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? অজয় ধরপড় করে সামনের দিকে দেখে, কোথায়? সবকিছু ঠিকই আছে তাহলে। হরি আর অজয় সামনের দিকে হাঁটতে থাকে, কিন্তু রাস্তাটা যেন শেষ হচ্ছে না। রাস্তাটা কি এত বড় ছিল? হ্যাঁ, দিনের বেলা সে নিজে হেঁটে এসেছে, তাছাড়া রাস্তাটা এমন অদ্ভুত বলে মনে হচ্ছে কেন? চারপাশটা কেমন যেন অদ্ভুত। আর তার মধ্যে ওরা দুজন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সবকিছুই অদ্ভুত বলে মনে হতে থাকে তার। অজয়ের মনে হলো কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে, অথচ সেটা বোঝার মতন ক্ষমতা তার নেই। হরিও চুপচাপ হেঁটে চলেছে, একটা কথাও বলছে না সে। অজয়ও চুপচাপ হেঁটে চলেছে, তবে কেমন যেন মনে হচ্ছে আশেপাশের পরিবেশটা হঠাৎ করেই বদলে গেছে। ওই সামনের দিক দিয়ে হঠাৎ করেই কারা যেন ছুটে আসছে। অজয় তাড়াতাড়ি চিৎকার করে বলল, হরি পালা, পালা হরি! ওই দেখ কারা যেন ছুটে ছুটে আসছে আমাদের দিকে। পালা হরি পালা! সামনের দিকে তাকাতেই হরিও দেখতে পায় কালো কালো কতগুলো ছায়া মূর্তি ছুটতে ছুটতে আসছে ওদের দিকে। কালো ছায়া ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। তাদের পায়ের শব্দ মাটির উপরে এসে যখন পড়ে, তখন যেন ওদের বুকের ভিতরে আগুন ধরিয়ে দিচ্ছে। অজয় আর হরি পিছনের দিকে ঘুরে দ্রুত গতিতে ছুটে পালাতে থাকে। পালাতে পালাতে অজয় বাধ্য হয়েই বলে ফেলে, এই রাস্তাটা তো এত বড় ছিল না ভাই। তাহলে আজ রাতে এই রাস্তাটা এত বড় হয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম এই রাস্তাটা ভালো নয়। আমার কথা শুনলে এমন কিছুই হতো না অজয়। অজয় দৌড়েছিল, কিন্তু হরির কথাটা সে নিজের কানে শুনতে পেল। হরি তাকে অজয় বলে ডাকছে। হ্যাঁ, কিন্তু কেন? সঙ্গে সঙ্গে সে একপাশে তাকালো, আর তাকিয়ে দেখতে পেল কোথায় হরি। তার পাশেই একটা কালো ছায়া তার সঙ্গে সমান দূরত্ব রেখে একসাথে ছুটে চলেছে। অজয় আর স্থির থাকতে পারল না, তাড়াতাড়ি গ্রামের পথ ছেড়ে ঝাঁপিয়ে পড়ল ধানের জমির ভিতরে। আর ঠিক তখনই তার সামনে ছুটতে থাকা সেই ছায়াটাও ছুটে এলো তার দিকে। তারপর ছায়াটা তার সামনে মাত্র 1 হাত দূর পর্যন্ত এসে যেন ঘুরে ঘুরে মিলিয়ে গেল বাতাসে। অজয় বোকার মতন হাঁ করে তাকিয়ে রইল সামনের দিকে। ছিটকে গিয়ে পড়ার সময় তার ধানের জমির থেকে বেরিয়ে থাকা খোঁচা খোঁচা ধান গাছের প্রান্তগুলো তার পায়ে লেগেছে। উপর হয়ে মাটির উপর পড়েছিল সে। আকাশের দিকে তাকিয়ে চাঁদটা দেখল সে একবার, কিন্তু হরি কোথায় গেল? হরির কথা মনে পড়তেই অজয় কোনো রকমে আবার সেই জমির ওপরে উঠে বসল। তারপর আপন মনেই বলল, হরি কোথায় গেল? হরি তো আমার সঙ্গে এসেছিল। তাহলে হরির কিছু হয়ে গেল না তো? এতক্ষণ ধরে যাদের দেখতে পেলাম তারা তাহলে কে? হরির জন্য চিন্তা আর হঠাৎ করেই যা হয়ে চলেছে সেই ভাবনায় কেমন যেন পাথর মতন হয়ে যেতে লাগলো অজয়। বারবার মনে পড়তে লাগলো নিমায়ের বলা কথাগুলো। অজয়, এত বছর পর গ্রামে এসেছিস, তবে সাবধান, অনেক কিছুই কিন্তু আগের মতো রয়েছে। সেই শেষবার যা হয়েছিল মনে আছে তো? অজয় সবকিছু মনে আছে,
কিন্তু এখন হরিকে খোঁজা প্রয়োজন। সে তাড়াতাড়ি ছুটে এলো পথের ওপরে, তারপরে ছুটতে লাগলো গ্রামের দিকে। ছুটতে ছুটতে হরিকে খোঁজার চেষ্টা করলেও হরিকে কিন্তু কোথাও দেখতে পেল না সে। এদিকে হরি সামনের দিকে তাকিয়ে যখন দেখতে পেল অজয় নেই, তখন সে কেমন চিন্তায় পড়ল। একবার মনে করল গ্রামে ফিরে যাবে, বাড়ি গিয়ে বাবাকে সমস্ত কথা জানাবে। তারপরই মনে হলো যদি তেমনটা সে করে তাহলে বাবা এমনিতেই রাগ করবে। সামনের দিকে এগোতে লাগলো অজয়ের খোঁজে, কিন্তু একদম পথের শেষে ওই গাছতলা আর চায়ের দোকানের কাছে পৌঁছেও যখন অজয়কে সে দেখতে পেল না, তখন সে বড় অবাক হয়ে গেল। তবে দোকানের কাছে বাইরের এক পাশে রাখা বেঞ্চের উপর ও কে বসে আছে? কে কে ওখানে? কে? অজয়দা, অজয়দা তুমি কি ওখানে? হ্যাঁ রে, আরে তোর জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। বলি এতক্ষণ লাগে এটুকু পথ আসতে? কখন এসে পড়েছি আমি। হ্যাঁ, হরি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেঞ্চের একপাশে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভাবলাম তোমার কোনো বিপদ হয়েছে নাকি। আরে না না, আমার বিপদ হবে কেন? তবে রাতের বেলা এখানে কেউ আসে না কেন বলতো? সত্যি কথাটা তুই কি জানিস? দূর করে যায়, বাবা তো বলে এই পথে কিছু একটা আছে। অনেক বছর আগে এই পথে নাকি কে একজন মারা গিয়েছিল, তারপর থেকেই তার আত্মা এই পথে রাতের বেলা ঘুরে বেড়ায়। মারা যায়নি রে, একজনকে এই পথে মারা হয়েছিল, আর তাই সে এই পথে পথে ঘুরে বেড়ায়। শুনবি শুনবি কিভাবে মারা হয়েছিল তাকে? অজয়কে খুঁজে পেয়ে হরি খুব খুশি হলো। তাই তার কৌতূহল হলো অজয় তার চেয়ে বড়, নিশ্চয়ই এই কারণে সে কোনো না কোনোভাবে আসল গল্পটা জেনেছে, যে গল্প তার বাবা তাকে হয়তো বলেনি। কিন্তু তাও তার একটু সন্দেহ হতে লাগলো। তবে সেই ভাবনা কাটিয়ে কৌতূহলের বশে হরি পা গুটিয়ে বেঞ্চের উপরে উঠে বসে। অজয় বলা শুরু করল, তাহলে শোন, তখন ছিল বর্ষার সময়। বর্ষার সময় একদিন ওই পাশের গ্রাম থেকে এই পথ ধরে একজন গ্রামের মধ্যে আসছিল। তখন পিচের রাস্তা তৈরি হয়নি, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে। এই গ্রামের একজন ব্রাহ্মণ আর তার ছেলে পাশের গ্রাম থেকে পুজো সেরে এই গ্রামের পথ ধরেই ফিরছিল। পথের মাঝামাঝি যখন এসে পড়েছে, এমন সময় বেশ কয়েকজন মিলে তার উপর আক্রমণ করে। তারা ছিল ডাকাত। লাঠির আঘাতে ব্রাহ্মণের মাথাটা ফাটিয়ে দেয় তারা। ব্রাহ্মণ চোখের নিমেষে মারা যায়, কিন্তু তার ছেলে সেখান থেকে ছুটতে শুরু করেছিল। তার বয়স তখন খুব বেশি নয়। ছুটতে ছুটতে সে গ্রামের ওই পথ ধরে একদম শেষের দিকে পৌঁছে গিয়েছিল। সে বারবার বারবার ওই ডাকাতদের কাছে চিৎকার করে বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমায় দয়া করে ছেড়ে দাও, আমায় মেরো না। কিন্তু ওই ডাকাতের দল তার কোনো কথা শোনেনি। আসলেই ডাকাতের দল ছিল ওই গ্রামের লোক। বৃষ্টির মধ্যে বিদ্যুতের চমকের আলোতে সে তাকে চিনতে পেরে গিয়েছিল। তাই ডাকাতের দল তাকে আর আস্ত রাখেনি। এই পথ ধরে ছুটতে ছুটতে সে গ্রামের একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপরেও তার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। চোখের সামনে দেখতে দেখতে তার সেই ছিন্ন ভিন্ন শরীর গ্রামের পথে ওই নিম গাছের তলাতেই পড়েছিল। তখন নিম গাছটা ওখানে ছিল না, ওটা পরে হয়েছে। তারপর থেকে সেই ব্রাহ্মণের ছেলের হাতটা এই পথেই রয়েছে। ওকে নির্মমভাবে মারা হয়েছিল, তাই সে ওই পথে পথে অপেক্ষা করে রাতের বেলায়। বুঝলি, যদি কেউ ওই পথে আসে
তাহলে তাকে সে ছাড়ে না। তাকেও সে নির্মমভাবে ভুলিয়ে গোটা পথ ঘুরিয়ে ঘুরিয়ে একসময় হত্যা করে ফেলে। হরি একটানা কথাগুলো শুনে চলল। এমন একটা কথা সে নিজেও জানে না। তার বাবা তাকে এইসব কথা বলেনি। বাবা এইসব কথা জানে কিনা তা নিয়েও বিশেষ সন্দেহ রয়েছে। কিন্তু হঠাৎ করেই তার মনে হলো, যদি এ কথা তার বাবা কিংবা গ্রামের অন্য কেউ ভালোভাবে জানে না, তাহলে অজয়দা এত ভালোভাবে কথাগুলো কি করে জানলো? এত সুন্দরভাবে সে ঘটনাটা বলল যেন সে নিজে ঘটনাটা দেখেছে। কি একটা বলার জন্য হরি একপাশে মুখ ফেরাতেই অবাক হয়ে গেল। কোথায় অজয়? তার পাশে কাঠের বেঞ্চের ওপরে বসে রয়েছে একটা 12-13 বছরের ছেলে। আধো অন্ধকারে চাঁদের আলোয় ছেলেটাকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। তার মাথা ন্যাড়া, মাথার পিছনের দিকে ঝুলছে একটা টিকি, খালি গায়ে একটা পৈতে, আর পরনের নিচের দিকে একটা ধুতি। ছেলেটার দুটো চোখ অদ্ভুতভাবে সাদা হয়ে জ্বলছে। সেই চোখে কোনো মনি নেই। সে তখনও বলে চলেছে, সেদিন রাতে অনেকবার ওদের বলেছিলাম আমায় ছেড়ে দিতে, কিন্তু কিন্তু আমায় ছাড়েনি ওরা। বিশ্বাস কর, বিশ্বাস কর, গোটা পথ আমায়। কথাটা বলতে বলতে সে কাঠের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। তখন তার চোখের দৃষ্টি অদ্ভুত, মুখটা হিংস্র হয়ে উঠেছে। গোটা শরীরে আস্তে আস্তে রক্তে ভরে উঠতে লাগলো। হরি ভীষণ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ছুটতে লাগলো পিছনের দিকে, চিৎকার করে ডাকলো, অজয়দা, অজয়দা বাঁচাও, অজয়দা আমায় বাঁচাও। হরি ছুটে চলেছে, আর পিছনে ছুটে আসছে সেই বাচ্চা ছেলের মূর্তিটা। তার মুখটা কি ভয়ঙ্কর! মাথা দুপাশ থেকে রক্ত গড়িয়ে এসে পড়ছে নিচের দিকে। মুখে সাদা, দাঁতের ভিতরে রক্ত জমেছে। অদ্ভুতভাবে সে দুহাত তুলে হাসছে আর বলছে, আজ অনেকদিন পরে দেখা পেয়েছি। প্রায় 14 বছর ধরে আমি অপেক্ষা করে আছি। হরি সেসব কথা বোঝার মতো অবস্থায় ছিল না। সে ছুটতে ছুটতে সামনের দিকে হচ্ছিল। তখনই দূরের দিক থেকে অজয়ের গলা শোনা গেল। সামনে সেই ছায়া মূর্তির দিক থেকে ভেসে এলো অজয়ের গলা। অজয় প্রায় ছুটতে ছুটতে এগিয়ে এলো হরির দিকে। দুজনে একদম কাছাকাছি। হরি ছুটে এসে হুড়মুড় করে পড়ল অজয়ের গায়ে। দুজনে মাটিতে পড়ে গেলেও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, কারণ ততক্ষণে চাঁদের আলোয় সেই বাচ্চা ছেলেটা হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছে ওদের থেকে মাত্র কয়েক হাত দূরে। হরি অজয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। অজয়ের হঠাৎ করেই মনে পড়ে গেল আজ থেকে 14 বছর আগের একটা রাতের কথা। কত বয়স ছিল তার তখন, যেন 12 কি 13। ওই সামনে এসে দাঁড়ানো সেই ছেলেটার মতনই। সেই রাতে তার দেখা সে পেয়েছিল। ঘর থেকে রাতের বেলা বাইরে বেরিয়ে এসেছিল বাথরুম করার জন্য। তারপর কিভাবে যে গ্রামের পথের কাছে গিয়ে পড়েছিল তা আজও ভালোভাবে মনে করতে পারে না অজয়। যখন সম্বিত ফিরেছিল তখন নিজেকে আবিষ্কার করেছিল এই গ্রামের পথের বাঁকের কাছে একদম শেষ প্রান্তে, আর সেখানে দাঁড়িয়েই তার থেকে মাত্র কয়েক হাত দূরে দেখতে পেয়েছিল সেই ভয়ঙ্কর মূর্তিটাকে। ঠিক সেই একই মূর্তি সেভাবেই উজ্জ্বল সাদা চোখে দাঁড়িয়ে আছে তার দিকে। গোটা মুখ রক্তে ভরা, গায়ের পৌতেটাও রক্তে লাল। এত বছর ধরে অপেক্ষা করে আছি তোর জন্য, আজ তুই এসেছিস। আমিও তো অপেক্ষা করছি তোমার জন্য। কেন সেদিন আমায় এখানে ডেকে এনেছিলে? কেন কেন আমায় এখানে ডেকে এনো আমায় ছেড়ে দিয়ে চলে গেলে তুমি? তোকে আমি সেদিন ছেড়ে দিয়েছিলাম কারণ আমি তোকে চিনি।
সেই রাতে আমি একা নই, আমার সঙ্গে আমার বাবাও মারা গিয়েছিল, আর তার পুনর্জন্ম হয়েছে তোর মধ্যে দিয়ে। তাই সেই রাতে যেমন তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ রাতেও তোকে আমি ছেড়ে দেব। কিন্তু কিন্তু ওকে আমি ছাড়বো না, ওকে আমি মারবই, ওকে আমি মারবই। কথাটা বলার সঙ্গে সঙ্গে অজয় দেখতে পেল একটা কালো ছায়া যেন ছিটকে গেল তার মাথার উপর দিয়ে। তারপরেই হরি ছিটকে গিয়ে পড়ল গ্রামের পথের ওপরে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তুই যখন আমায় ছেড়ে দিচ্ছিস তাহলে ওকেও ছেড়ে দে। ওকে মারিস না, মারিস না, ওকে ছেড়ে দে। আমাকেও তো সেদিন রাতে ওরা ছাড়েনি, ভয়ঙ্কর ভাবে আমায় ওরা মেরেছিল। আমিও ওকে মারবো, ওকে আমি মারবই। ততক্ষণ সেই বাচ্চা ছেলেটা হরির গায়ের উপরে উঠে বসেছে। তার দুটো হাতে লম্বা লম্বা নখ ঢুকে এসেছে তার কাঁধের কাছে। তার রক্ত মাংস ছড়িয়ে পড়তে শুরু করেছে। হরি ভয়ানক চিৎকার করে উঠল, দাদা, দাদা আমায় বাঁচাও, বাঁচাও দাদা, দাদা আমায় বাঁচাও। অজয় দেখতে পেল সেই বাচ্চা ছেলেটা হরির গায়ের উপরে বসে তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে চলেছে। এগিয়ে চলেছে পথ ছেড়ে জমির দিকে। অজয় তাড়াতাড়ি করে এগোতে লাগলো। এতদিন পরে সে সেই প্রশ্নের উত্তর পেয়েছে। সেই রাতে যা হয়েছিল তার উত্তর সে পেয়েছে। কিন্তু হরির যদি কিছু হয়ে যায় তাহলে সে কি করে মামার বাড়িতে মুখ দেখাবে? সেও ধানের জমির ওপর ছুটতে লাগলো। সামনের দিকে ধানের জমিতে গোজ হয়ে থাকা ধানের শেকড় পায়ে এসে লাগছে, কিন্তু সেই সবে তার তখন কোনো ভ্রুক্ষেপ নেই। পা থেকে বেরিয়ে আসা রক্ত, যন্ত্রণা সবকিছুই যেন সে একপাশে সরিয়ে ফেলেছে। নিজের শরীরটা নিয়ে হ্যাজরাতে হ্যাজরাতে জমির উপর দিয়ে যাচ্ছে সে। যন্ত্রণায় সে কখন যেন জ্ঞান হারিয়ে ফেলবে এমন অবস্থা। এদিকে হরির শরীরটা সেই বাচ্চা ছেলেটা দু হাতে তুলে ধরে সরে গেল জমির এক পাশে। আর তখনই অজয় এসে দাঁড়ালো তার সামনে। খবরদার, খবরদার, আর একবারও তুই হরির গায়ে হাত দিবি না। যদি সেই রাতের সেই ব্রাহ্মণ পুনর্জন্ম আমার মধ্যে দিয়ে হয়ে থাকে তাহলে আমি তোকে আদেশ করছি, এক্ষুনি থেমে যা, তুই থেমে যা। বিভৎস বাচ্চা ছেলের মূর্তিটা সামনে তাকালো। অজয়ের বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। সে সাহস হারালো। বাচ্চাটা একটু একটু করে এগিয়ে আসতে লাগলো তার দিকে। এক পা করে এগিয়ে আসার পর তার সামনে দাঁড়ানো অজয়ের থেকে তার দূরত্ব মাত্র 1 হাত মোটে। তখন ছেলেটা বলল, এত বছর হয়ে গেছে, অথচ তারপরেও আমি চিনতে পেরেছি, ঠিক চিনতে পেরেছি। কিন্তু আমায় যে মুক্তি হলো না বাবা, আমার তো মুক্তি হলো না। আমায় মুক্তি চাই বাবা, মুক্তি চাই আমার। এত বছর ধরে আমি এখানে অপেক্ষা করতে পারবো না, আমার মুক্তি চাই। সেই মূর্তিটা দুটো হাত আকাশের দিকে তুলে চিৎকার করতে লাগলো। অজয় অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। একটু দূরে হরির অজ্ঞান হয়ে থাকা শরীরটা পড়ে রয়েছে। তার 2 কাঁধের কাছ থেকে বেরিয়ে এসেছে রক্ত। কিন্তু অজয় তাকিয়ে দেখছিল সেই বিভৎস বাচ্চা ছেলেটার মূর্তির দিকে। সেই বিভৎস মূর্তি এখন মাটির উপরে হুমড়ি খেয়ে বসে পড়েছে। তার চোখ বেয়ে নেমে এসেছে জল। সে কাঁদছে, আর সেভাবেই সে চিৎকার করে বলছে, মুক্তি চাই আমার, মুক্তি চাই, মুক্তি, আমার মুক্তি চাই, মুক্তি। আমি মুক্তি দেব তোকে। আমি এইখানে তুই বন্দী হয়েছিস তোর কষ্টের জন্য। তুই ভেবেছিস যেভাবে ওই পথে তুই নির্মমভাবে ছুটতে ছুটতে মরেছিস, সেভাবে তুই গ্রামের লোকেদের গ্রামের পথে ঘুরিয়ে ঘুরিয়ে মারবি। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি তোকে মুক্তি দেব। তারপরে আর কখনো এই গ্রামে কারোর কোনো ক্ষতি হবে না। 14 বছর আগের রাতের সেই প্রশ্নের উত্তর আমি পেয়েছি। আমি সব বুঝতে পেরেছি।
আমি সব বুঝতে পেরেছি এবার। অজয় আরো কিছু বলতো, কিন্তু তার আগেই সেই মুহূর্তেই কেউ চিৎকার করে ওঠে। তার মধ্যেই যেন সবকিছু মিলিয়ে গেল কোথায় থেকে। হরিকে কোনো রকমে কাঁধে তুলে নিয়ে অজয় সে রাতে বাড়ি ফিরেছিল। রাতের বেলায় নিমাই কিছু বুঝতে পারেনি, তবে ভোরবেলায় হরির এমন অবস্থা দেখে সে ভীষণ রকমে চমকে যায়। সমস্ত কথা শুনে ভীষণ বকাবকি করে অজয় আর হরিকে, কিন্তু তারপরে অজয়ের কথায় সমস্ত কিছু ব্যবস্থা করে। গ্রামের ওই নিম গাছের তলায় একটা পুজোর ব্যবস্থা করেছিল নিমাই এবং গ্রামের লোকেরা। সেখানে ওই ছেলেটিকে উদ্দেশ্য করে পূজা করার সময় তার নাম জানার প্রয়োজন হয়, কিন্তু তার নাম কেউ তো জানে না। হঠাৎ করেই অজয় বলে উঠল, তার নাম নবীন ভট্টাচার্য, আর তার বাবার নাম সদাশিব ভট্টাচার্য। সবাই অবাক হয়ে অজয়ের দিকেই তাকায়। অজয়ের মুখটা তখন গম্ভীর। হরির কাঁধের ক্ষতটা তখনও ব্যথা দিচ্ছিল তাকে, তাতে বাঁধন জড়িয়ে রাখা হয়েছিল। সমস্ত ব্যাপারটা মিটে যাওয়ার পরে অজয় আরো দুদিন সেই গ্রামে ছিল। এর কয়েকদিন পরেই অজয় তার নিজের বাড়িতে মানে শহরে ফিরে যায়। তবে ওই গ্রামের পথে রাতের বেলা এখনো অনেক লোক যেতে ভয় পায়, কিন্তু সত্যি সত্যি ভয় দেখানোর মতো সেই পথে আর নতুন করে কিছু ঘটেনি। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, গোবিন্দর বন্ধুর নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে দয়া করে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। অনেকে জানাচ্ছেন না। হাসিমপুরের ডোবার গল্পে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম: দিল্লি থেকে বলেছে বর্ণালী, মহেশতলা থেকে বলেছে রিনা বাজার, পশ্চিম মেদিনীপুর থেকে বলেছে বুদ্ধদেব সিং, সন্তোষপুর মুসলিম পাড়া আমরা কজন ক্লাব থেকে বলেছে শাগির মোল্লা, বেড়াচাপ ও বারাসাত থেকে বলেছে সুরাইয়া খাতুন। বিশ্বজিৎ দাস সঠিক উত্তর দিয়েছেন। মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলেছে হিরণ সরকার, কাষ্টগড়া থেকে বলেছে অঙ্কুর সরকার, ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে বিকাশ মণ্ডল, বীরা থেকে বলেছে শাহিল, রাজা শেখ সঠিক উত্তর দিয়েছে। চেন্নাই থেকে বলেছে অভিজিৎ মল্লিক, দক্ষিণ বারাসাত বাঁটুরা গ্রাম থেকে বলেছে ইকবাল লস্কর, ফারান লস্কর, ফিরদাউস লস্কর, শামাদ মিস্ত্রি, উচিবুড়ি মিস্ত্রি, লাল্টু মিস্ত্রি। তামিলনাড়ু থেকে বলেছে উত্তম পাল, হুগলি ডানকুনি থেকে বলেছে রিয়া মাটিয়া, বাংলাদেশ থেকে বলেছে মিস্টার বিপিআর গেমার, বারাইপুর জেলার কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল। কামান্ডো সঠিক উত্তর দিয়েছেন, তবে কোথায় থেকে তিনি আমাদের গল্পটি শুনছেন তা বলেননি। হাওড়ার বাঁকুড়া থেকে বলেছে এসকে তারিক হাসান, রুকসার খাতুন ও তার মেয়ে আয়াত পারভিন। চেন্নাই থেকে বলেছে চন্দন মণ্ডল, সঞ্জীব চক্রবর্তী সঠিক উত্তর দিয়েছে। কামারকুণ্ডু থেকে বলেছে রিজু, অন্নিশা চক্রবর্তী সঠিক উত্তর দিয়েছে। ডায়মন্ড হারবার থেকে বলেছে দানিশ। দক্ষিণ 24 ভাঙ্গুর গঙ্গাপুর লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে বলেছে মৃণালিনী সরকার। হাওড়া জেলার ময়নাপুর থেকে বলেছে অঙ্কিতা ভক্তা। আশিফ সঠিক উত্তর দিয়েছেন। বাংলাদেশ জামালপুর নরন্দিবাজার থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ। হাসনাবাদ থেকে বলেছে নাসিমা। হাওড়ার সাঁতরাগাজী থেকে বলেছে রাজকুমার মণ্ডল, আরতি বেজ ও তার মেয়ে লিয়া মণ্ডল। গুজরাট থেকে বলেছে আব্দুল রহমান, আবদুল্লাহ শেখ, এহিয়া শেখ হাসান। গোচরণ থেকে বলেছে দেব মণ্ডল, সৌরভ মণ্ডল, শুক্লা মণ্ডল, শুভঙ্কর মণ্ডল ও রুদ্র মণ্ডল। মদনপুর থেকে বলেছে রত্না সরকার। হাওড়ার আমতা থেকে বলেছে সৈকত মালিক। মাগুরি থেকে বলেছে রাজেশ, সুপর্ণা, অতীশ ও অনুশ্রী। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হবে কানাই। শুনছিলেন আজকের গল্প সুকান্ত দাসের লেখা কাঁটা পুকুরের রাস্তাটা। আজ গল্প পাঠে ছিল তন্ময়।
বিভিন্ন চরিত্রে ছিল সুমন, গোড়া, প্রকাশ ও পিয়াংশু। পোস্টার ডিজাইন করেছেন দীপক। সাউন্ড ডিজাইন ও এডিটিং ও স্ক্রিপ্ট রাইটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।